বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, চ্যাপ্টারের নাম হচ্ছে প্লেন। প্লেনের কিছু জিনিস বাকি রয়ে গেছে অল্প। স্যার কোনো সাউন্ড আসতেছে না। রাইট ডাউন the equation of a plane in normal form. অবিলম্ব আকারের প্লেনের সমীকরণটা লিখুন। মুখস্থ রাখবেন। সলিউশনটা হচ্ছে lx plus my plus lz equal to p. স্যার আসসালামু আলাইকুম। বলেছিলাম একটু পরিচয় স্যার কোনো করিয়ে দিই। সাউন্ড আসতেছে না। সাউন্ড আসতেছে না? সাউন্ড আসতেছে স্যার, অসুবিধা হচ্ছে না তো? বা একটু চেক করেন আরেকবার। এখন শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে তো। এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, একটু পরিচয় করিয়ে দিই। where p is the perpendicular distance of the plane from the origin and x এর সহগ, y এর সহগ, z এর সহগ l m n are the direction cosines of the normal to the plane. Write down the equation of a plane in normal form. অবিলম্ব আকারের প্লেনের সমীকরণটা লিখুন। বা আপনাদের প্রশ্ন আসতে পারে এরকম, নিচের কোন সমীকরণটা একটা প্লেনের অবিলম্ব আকারের সমীকরণ? জাস্ট lx plus my plus lz equal to p। এখানে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। পিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য প্লেন ফ্রম দ্য অরিজিন, আর এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ যথাক্রমে এল এম এন হচ্ছে ওই প্লেনটার যে নরমাল অবিলম্ব, তার ডাইরেকশন কোসাইন্স। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তোলা শেষ? তোলা শেষ? কোনো প্রশ্ন আছে? চিত্র ড্র করা লাগবে? যদি চিত্র ড্র করি তাহলে বিষয়টা এরকম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। ধরো প্লেনটা হচ্ছে এরকম একটা প্লেন, এটা হচ্ছে অরিজিন। মূল বিন্দু হতে ওই প্লেনের যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে আমাদের পি, আর এই প্লেনটার যে নরমাল বা অবিলম্ব তার ডাইরেকশন কোসাইন্স হচ্ছে এল এম এন।
কোন একটা প্লেনের নরমালের ডাইরেকশন কোসাইন যদি এল এম এন হয়, মূল বিন্দু হতে ওই প্লেনটার লম্ব দূরত্ব যদি পি হয়, তাহলে ওই প্লেনটার সমীকরণ দাঁড়ায় lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু পি। এই আকারের ইকুয়েশনটাকে বলবো আমরা নর্মাল ফর্ম অফ দা ইকুয়েশন অফ এ প্লেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার আর একটা প্রশ্ন, যে বইটা আপনাদেরকে আমি দিচ্ছি এটা একটু গাড়াগাড়ি করিয়ে নিন। Write down the equation of a plane passes through three points x1, y1, z1, x2, y2, z2, and x3, y3, z3. যদি কোনো প্লেন এই তিনটা বিন্দু দিয়ে যদি যাই, ওই প্লেনের সমীকরণটা লিখুন। গ্রামার মুখস্থ রাখতে হবে। আমার বইতে এটার প্রমাণও আছে, প্রমাণ তো আপনাদের পরীক্ষা আসবে না। তাহলে ইকুয়েশনটা হচ্ছে একটা নির্ণায়ক ইকুয়াল টু 0, যার প্রথম কলামে অবস্থান করবে এক্স, বাকি তিনটা প্রদত্ত বিন্দুর বুসমূহ x1, x2, x3। দ্বিতীয় কলামে অবস্থান করবে ওয়াই, বাকি তিনটার পয়েন্টসের ওয়াই স্থানাঙ্ক সমূহ তথা y1, y2, y3। তৃতীয় কলামে অবস্থান করবে জেড, বাকি তিনটা প্রদত্ত বিন্দুর জেড স্থানাঙ্ক z1, z2, z3। আর চতুর্থ কলামে অবস্থান করবে 1, 1, 1, 1। এটা এমন একটা প্লেনের সমীকরণ যে প্লেনটা x1, y1, z1, x2, y2, z2 এবং x3, y3, z3 তিনটা বিন্দু গানে। প্রশ্ন করতে পারেন এখানে এক্স ওয়াই জেড দিলেন কেন, এটা তো ওখানে নাই। ভাই, ইকুয়েশন গঠন করতে গেলে চলক লাগে। এক্স ওয়াই জেড চলক ছাড়া তো আপনি সমীকরণ গঠন করতে পারবেন না, এই জন্য এখানে চলক লাগবে। এটা একটু মুখস্থ রাখবেন, ধরে নেন। দুটা গ্রামার শিখালাম। Next grammar. Write down the distance of the plane x plus by plus cz plus d equal to 0 from the point x1, y1, z1.
এই বিন্দু হতে এই প্লেনের ডিস্টেন্স লিখুন বা ডিস্টেন্সের ফর্মুলাটা লিখুন। মনে রাখবেন আজীবনের জন্য, ডিস্টেন্স অলওয়েজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দূরত্ব বললে সব সময় লম্ব দূরত্বই বোঝায়। ধরে নেন এটা হচ্ছে একটা প্লেন, ax plus by plus cz plus d equal to 0। এখানে একটা বিন্দু আছে মনে করেন p বিন্দু, যার স্থানাঙ্ক x1 y1 z1। এই বিন্দু হতে এই প্লেনের লম্ব দূরত্ব d বের করব আমরা। তাহলে সলিউশনটা দেখুন, ডিস্টেন্স বা পারপেন্ডিকুলার ডিস্টেন্সকে যদি আমরা ডি দ্বারা ডিনোট করি, আর ডেফাইনটা কিভাবে করব, সংজ্ঞায়িত কিভাবে করব, একটু এদিকে তাকাবেন। ইকুয়াল টু জিরোটা বাদ দিবেন, তাহলে কি থাকে, এক্স প্লাস ডিওয়াই প্লাস সিজেড প্লাস ডি থাকে। ওখানে এক্স এর পরিবর্তে বিন্দুটার এক্স স্থানাঙ্ক, ওয়াই এর পরিবর্তে বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক, জেড এর পরিবর্তে বিন্দুটার জেড স্থানাঙ্ক বসায় দেন, তাহলে পাবেন এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি জেড ওয়ান প্লাস ডি। আমি কি এখানে ইকুয়াল টু জিরো লিখেছি? আমি এখানে ইকুয়াল টু জিরো লিখছি কিনা? ইকুয়াল টু জিরোটা লিখতে পারবেন না। ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার প্লাস জেড এর সহগ স্কোয়ার। কেমন? এখানে চাইলে আপনি পরম মান দিতে পারেন, কারণ দূরত্ব কখনো কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না। দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, বুঝতে পারছেন? দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। কটা গ্রামার গেল আজকে? 3টা। এগুলা কিন্তু পুরস্ত মুখস্থ কণ্ঠস্থ করে নেবেন। এবার দুটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে শিখবো আমরা, দুটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এবার দুটা ভাই যারা অনলাইনে আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করবেন। Write down the angle between two planes. A1x plus B1y plus C1z plus D1 equal to 0, and A2x plus B2y plus C2z plus D2 equal to 0. দুইটা প্লেনের মধ্যবর্তী কোণ লিখুন, বা নিচের কোণটা এই দুটা প্লেনের মধ্যবর্তী কোণ। প্রশ্ন এরকম হতে পারে, যেহেতু এমসিকিউ আকারে আসবে, 4টা অপশন থাকবে তো। কিন্তু 4টা অপশন থাকলেও অনেক স্টুডেন্ট কিন্তু আন্দাজি জায়গায় ফেলে। এখানে ম্যাথমেটিক্সে আন্দাজি চলে না। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমরা একটু রিকেপ করব। অর্থাৎ পূর্বে যে আলোচনা করছিলাম, আপনাদেরকে একটা চ্যাপ্টার পড়াইছিলাম, চ্যাপ্টারের নাম ছিল 3-dimensional কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। ওখানে বলছিলাম দুইটা সরল রেখা, একটা সরল রেখার ডাইরেকশন রেশিওস যদি A1 B1 C1, আর একটা সরল রেখার ডাইরেকশন রেশিওস যদি A2 B2 A2 B2 C2, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে
সে থিটা বের করার ফর্মুলা হচ্ছে cos থিটা ইকুয়াল টু a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 divided by root over a1 square plus b1 square plus c1 square into root over a2 square plus b2 square plus c2 square. উত্তর কিন্তু এখনো প্রশ্নটার উত্তর কিন্তু এখনো আমি বলি নাই, আমি জাস্ট গ্রামারটা একটু রিপিট করলাম। আবার আসুন, ধরে নেন এটা একটা প্লেন, কেমন? আরেকটা প্লেন ধরলাম, এটা আরেকটা প্লেন। এই প্লেনের সমীকরণ ধরলাম a1x plus b1y plus c1z plus d1 equal to 0। এই প্লেনের সমীকরণ ধরলাম a2x plus b2y plus c2z plus d2 equal to 0। আপনারা সবাই জানেন, গত ক্লাসে বলেছিলাম কোন একটা প্লেনের সমীকরণের এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ যারা থাকবে তারা হচ্ছে ওই প্লেনটার নরমালের ডাইরেকশন রেশিওস। তাহলে এই প্লেনটার নরমাল যদি আমি এটা ধরি, অতএব তার ডাইরেকশন রেশিওস হচ্ছে a1 b1 c1। ঠিক একইভাবে এই প্লেনটার নরমাল যদি আমি এটা ধরি, তার ডাইরেকশন রেশিওস হচ্ছে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ তথা a2 b2 c2। সবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু এদিকে মনোযোগ দিবেন। এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এই দুটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থিটা, সরি 90 ডিগ্রি। এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এই দুটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আমি যদি এই প্লেনের উপরে যদি একটা নরমাল ড্র করি, এই প্লেনের উপরে যদি একটা নরমাল ড্র করি, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে একটা গ্রাফ শিখলেন, দুটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যা হবে ওই দুটা প্লেনের নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেল তাই হবে। তাহলে এই দুটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই দুটা প্লেনের নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেল তাও কত হবে? থিটা হবে। এবার আসেন, দুটা সরল রেখার ডাইরেকশন রেশিও যদি আমার জানা থাকে, ওই দুটা সরল রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা বের করার ফর্মুলা হচ্ছে cos থিটা ইকুয়াল টু a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট ওভার প্রথম সরল রেখার ডাইরেকশন রেশিওস এর বর্গের যোগফল ইনটু রুট ওভার দ্বিতীয় সরল রেখার ডাইরেকশন রেশিওস এর বর্গের যোগফল। তাহলে আমাদের এই সরল রেখার ডাইরেকশন রেশিওস আমার জানা আছে, এই সরল রেখার ডাইরেকশন রেশিওস আমার জানা আছে না? এদিকে তাকাবেন, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তাহলে ওই ফর্মুলা মোতাবেক এই থিটা বের করার ফর্মুলা হচ্ছে cos থিটা ইকুয়াল টু দিস। তাহলে বোঝা গেল দুইটা প্লেনের সমীকরণ যদি আপনার জানা থাকে, ওই দুটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যা হবে ওই দুটা প্লেনের নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেল তাই হবে। দুটা প্লেনের সমীকরণ যদি আপনার জানা থাকে, ওই দুটা সমীকরণ থেকে প্লেন দুটির নরমালের ডাইরেকশন রেশিওস বের করা সহজ। তার মানে নরমাল দুটার ডাইরেকশন রেশিও যদি আপনার হাতের নাগালে চলে আসে, তাহলে ওই দুটা সরল রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল যা হবে
ওই দুটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যা হবে ওই দুটা প্লেনের নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেল তাই ধরে আপনি সেই অ্যাঙ্গেল cos θ সমান আপনি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবেন। তাহলে মনে রাখার সহজ কৌশল হচ্ছে কি, দুটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে cos θ ইকুয়াল টু ওই দুটা প্লেনের সমীকরণের x এর সহগের গুণফল যোগ y এর সহগের গুণফল যোগ z এর সহগের গুণফল ডিভাইডেড বাই রুট ওভার প্রথম প্লেনের x এর সহগ y এর সহগ z এর সহগের বর্গের যোগফল ইনটু রুট ওভার দ্বিতীয় প্লেনের x এর সহগ y এর সহগ z এর সহগের বর্গের যোগফল। আমার কথা বুঝে আসছে? কার কোনো প্রশ্ন? কার কোনো প্রশ্ন? হ্যাঁ, ম্যাথ করাই দিতাম। আচ্ছা, এটা ম্যাথ করাই দিই। হ্যাঁ, অ্যাঙ্গেল তা থিটাকে রেখে কস্টে ডানে নিয়ে যান না, থিটাকে রেখে কস্টে ডানে নিয়ে যান। আপনি আমার বইটা থেকে খুঁজেন, একটা প্রশ্ন খুঁজেন, দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয়ের একটা প্রশ্ন খুঁজেন। আমি অন্য গ্রামার দেখাচ্ছি, আপনি ততক্ষণে খুঁজেন। গত ক্লাসে দুইটা প্লেনের লম্ব হওয়ার শর্ত, প্যারালাল হওয়ার শর্ত, এগুলো তো শিখেছিলেন না? ওকে, তাহলে মোটামুটি গ্রামার শেষ। এগুলি বাসায় মূল প্র্যাকটিস করবেন। আমরা এখন নতুন চ্যাপ্টারে চলে যাব, স্ট্রেট লাইন। এখন আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব, নতুন চ্যাপ্টারে চলে যাব। তবে আরেকটা গ্রামার শিখাই, আরেকটা গ্রামার শিখাই। যদি দুটা প্লেন প্যারালাল হয় তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কিভাবে বের করতে হয়, এটা একটা ফর্মুলা, এটা একটু শিখাই। Write down the distance formula between two parallel planes x plus by plus cz plus d1 equal to 0 and ax plus by plus cz plus d2 equal to 0। একটু দিকে তাকাবেন, এখানে যে দুটা প্লেন আমরা দেখতে পাচ্ছি এই দুটা প্লেন প্যারালাল। বলেন তো এই প্লেনটার নরমালের ডাইরেকশন রেশিওস এ বি সি, এই প্লেনটার নরমালের ডাইরেকশন রেশিওস কিন্তু এ বি সি। টু ডাইমেনশনাল জিওমেট্রিতে দুইটা সরল রেখা প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে ওই দুটা সরল রেখার ডাল সেম হবে। আর থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে দুটা প্লেন প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে ওই দুটা প্লেনের নরমালের ডাইরেকশন রেশিওস গুলা সমান হবে, জাস্ট কনস্ট্যান্ট টার্ম গুলা কি হবে, ভিন্ন হবে। এখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে
d1, আর এখানে কনস্ট্যান্ট টার্ম কত d2। তাহলে বোঝা গেল এই দুইটা প্লেন হচ্ছে প্যারালাল। তাহলে ধরে নাও এটা একটা প্লেন, এটা একটা প্লেন, দুটা প্লেন। এটা মনে করো ax প্লাস by প্লাস cz প্লাস d1 ইকুয়াল টু 0, আর এটি হচ্ছে ax প্লাস by প্লাস cz প্লাস d2 ইকুয়াল টু 0। দুটা প্লেন প্যারালাল। তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স আপনি কিভাবে বের করবেন? ফর্মুলা, মধ্যবর্তী ডিস্টেন্সকে যদি আপনি ডি দ্বারা ডিনোট করুন, নিয়ম হচ্ছে উভয় প্লেনের সমীকরণের কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্স। কনস্ট্যান্ট টার্ম হচ্ছে d1 এবং d2, তার ডিফারেন্স, বুঝতে পারছেন, ডিভাইডেড বাই রুট ওভার উভয় প্লেনের এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার প্লাস জেড এর সহগ স্কয়ার, তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। যেহেতু ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, এখানে আপনি অ্যাবসলিউট ভ্যালু নোটেশনটা ইউজ করবেন। আপনি তো আমার আগে লিখে ফেলছেন, থ্যাংক ইউ। তাহলে আপনারা এভাবে করে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, নিজেরা করে নেবেন। এখন আমরা নতুন চ্যাপ্টারে চলে যাচ্ছি, স্ট্রেট লাইন। নতুন চ্যাপ্টারে চলে যাচ্ছি, স্ট্রেট লাইন চ্যাপ্টার, 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন। 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন। 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন। 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন কিভাবে পাওয়া যায় কে বলতে পারবেন? গত ক্লাস আমরা একটু বলছিলাম। কে বলতে পারবেন 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন? দুইটা প্লেনের ছেদক স্যার। একটু বড় করে, শব্দ কি কম শোনা দুইটা যাচ্ছে? প্লেনের ছেদক। দুইটা প্লেনের ছেদকে একটা স্টেলেন পাওয়া যায়, ওইটা হচ্ছে 3D স্টেট। ভেরি গুড। আপনারা যারা আছেন, আপনারা কি কেউ বলতে পারবেন? গত ক্লাসে বলছিলাম, গত ক্লাসে এরকম করে বলি নাই আমি। গত ক্লাসে বলি নাই এটা একটা প্লেন, এটা একটা প্লেন। দুইটা প্লেন সেট করলে যে একটা কোণা পাওয়া যায়, এটাকেই বলা হয় 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন বা লাইন অফ ইন্টারসেকশন অফ টু প্লেনস। তাহলে 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন ফর্ম করার জন্য আমার দুইটা প্লেন লাগবে। বুঝতে পারছেন? আপনাদের বিরুদ্ধে বিচার দেব, আপনারা পড়াশোনা করেন না। আপনারা পড়াশোনা করেন না, আরাফাত ভাইকে বিচার দেব, কেমন? আরাফাত ভাইকে এখন বিচার দেব যে আপনারা বাসায় পড়েন না। এই কালকেই পড়ালাম, আজকে ভুলে গেলেন। স্যার আপনি কোনটাই? আপনি স্যারদেরকে নিয়ে একটু উপরে আসেন, সবাইকে নিয়ে। এখন এখন আর মিটিং টিটিং বাদ দেন, আপনি সবাইকে নিয়ে এখানে একটু আসেন। এখন আসেন না, আসেন সবাইকে নিয়ে উপরে আসেন। আমি দাওয়াত করছি বলেন, এখন একটু দরকার আছে, সবাইকে নিয়ে আসেন। সবাই বিসিএস তো, একটু দরকার আছে, আসেন।
একটু আপনাদেরকে অনুপ্রেরণামূলক কথা বলা দরকার, কারণ আপনাদেরকে তার পিটিয়ে শিখিতে পারবো না, এগুলা ভিতরে সেটিং করে দিতে হবে। এই যে অনুপ্রেরণাটা, একটু এদিকে তাকাবেন। থ্রি ডাইমেনশনাল স্ট্রেট লাইন এর ইকুয়েশনের ফরম্যাট দুই প্রকার, একটা হচ্ছে জেনারেল ইকুয়েশন আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল ইকুয়েশন। একটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, একটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ a straight line আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল ইকুয়েশন অফ a straight line। আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল ইকুয়েশন অফ a straight lines। তাহলে আমরা কি শিখলাম? থ্রি ডাইমেনশনাল স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফরম্যাট কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে জেনারেল ইকুয়েশন আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল ইকুয়েশন। আমরা একটু আগে জানলাম, গত ক্লাসও শিখেছি, একটা স্ট্রেট লাইন গঠন করতে গেলে আমার দুটা কি লাগবে? প্লেন লাগবে। আপনারা ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়ছেন না এরিয়ার স্টুডেন্টরা? আপনাদের ছিল না, আপনাদের সিলেবাসে নেই, আমার লেখা বই আছে এটার উপরে। ওখানে স্পেস কার্ভ পড়ছিলেন, একটা চ্যাপ্টার ছিল না স্পেস কার্ভ, এরপরে চ্যাপ্টারের নাম ছিল সারফেস। দুটা সারফেস যখন ইন্টারসেক্ট করা হয়, দুটা বক্রতল যখন ইন্টারসেক্ট করা হয়, একটা থ্রি ডাইমেনশনাল বক্ররেখা পাওয়া যায়, ওইটাকে বলা হয় স্পেস কার্ভ বা কার্ভস ইন স্পেস। ঠিক একইভাবে দুটা প্লেন যখন ইন্টারসেক্ট করা হয়, দুটা সমতল যখন ইন্টারসেক্ট করা হয়, একটা সরল রেখা পাওয়া যায়। দুটা বক্রতল ইন্টারসেক্ট করলে একটা বক্ররেখা পাওয়া যায়, দুটা সমতল ইন্টারসেক্ট করলে একটা সরল রেখা পাওয়া যায়। বুঝতে পারছেন? তাহলে আমরা দুটা প্লেন নিচ্ছি, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। দুটা প্লেনের ইকুয়েশন, দুটা প্লেনকে যখন আমরা ইন্টারসেক্ট করব তাহলে একটা সরল রেখা পাবো। তাহলে এটা, এই দুটো প্লেনকে আমরা কি এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো। a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0। একটু দিকে তাকাবেন, এই জিরোটার সাথে ওই জিরোটা যদি মিলাই লিখেন তাহলে ইকুয়াল টু a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2। আর এটাই হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এটাকে কি বলবো আমরা? জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তাহলে দুটা প্লেন a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। দুটা প্লেন, দুটা প্লেনকে যদি এভাবে যদি কম্বাইন্ডলি যদি লেখা যায়, এই দুটা ইকুয়েশনের কম্বাইন্ড ইকুয়েশনটাকেই বলবো আমরা জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। মনে থাকবে তো? আচ্ছা, তাহলে একটা সরল রেখার ডাইরেকশন রেশিওস থাকে না? একটা সরল রেখার ডাইরেকশন রেশিওস থাকবে না? ধরলাম এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস হচ্ছে
এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস হচ্ছে এ বি সি। ঠিক একইভাবে এই সরল রেখারও তো একটা ডাইরেকশন রেশিওস থাকবে। এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস থাকবে। ডাইরেকশন রেশিওস কি প্লেনের থাকে নাকি সরল রেখার থাকে? সরল রেখার থাকে। গত ক্লাসে বলছিলাম না, একটা সরল রেখা ড্র করে তার ডাইরেকশন রেশিওস, তার কোসাইন্স। তাহলে 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন ছাড়া ডাইরেকশন রেশিওস কিংবা ডাইরেকশন কোসাইন্স আর কারো থাকে না। তাহলে যেহেতু এটা একটা স্ট্রেট লাইন বা সরল রেখা, তাহলে তার ডাইরেকশন রেশিওস থাকবে। তাহলে ডাইরেকশন রেশিওস আমরা কিভাবে পাবো পরে আসতেছি। আমরা জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হতে, তার মানে কোন একটা সরল রেখার জেনারেল ফর্ম যদি আমাদের জানা থাকে, এক্ষেত্রে ওই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস কিভাবে বের করতে হয় আমরা একটু পরে শিখব। এবার সিমেট্রিক্যাল ইকুয়েশন কাকে বলে? সিমেট্রিক্যাল ইকুয়েশন বা ইকুয়েশন অফ সিমেট্রিক্যাল ফর্ম বলা হয়। ইকুয়েশন অফ সিমেট্রিক্যাল ফর্ম, একটু এদিকে তাকাবেন। ধরে নিলাম এটা একটা সরল রেখা, যে সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস হচ্ছে এ বি সি। কোন একটা সরল রেখার ডাইরেকশন রেশিও যদি আপনার জানা থাকে এবং ওই সরল রেখা যদি x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, তাহলে সেই সরল রেখার সমীকরণ হবে x minus x1 divided by a equal to y minus y1 divided by b equal to z minus z1 divided by c। এটা এমন একটা সরল রেখার সমীকরণ, যে সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, যে সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস হচ্ছে এ বি সি। যদি এটা একটা সরল রেখা, ধরে নিলাম সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন কোসাইন্স হচ্ছে এল এম এন। কোন একটা সরল রেখার ডাইরেকশন কোসাইন্স যদি আপনার জানা থাকে এবং সরল রেখাটা যদি x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, তাহলে ওই সরল রেখার সমীকরণ হবে x minus x1 divided by L equal to y minus y1 divided by m equal to z minus z1 divided by n. এটো সিমেট্রিক্যাল ইকুয়েশন। সিমেট্রিক্যাল ইকুয়েশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন টার্মস অফ ডাইরেকশন রেশিওস, আর একটা হচ্ছে ইন টার্মস অফ ডাইরেকশন কোসাইন্স। তাহলে কোন একটা সরল রেখা যদি x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস এ বি সি, এক্ষেত্রে সরল রেখার সমীকরণ হবে x minus x1 divided by a equal to y minus y1 divided by b equal to z minus z1 divided by c। আর কোন একটা সরল রেখা যদি x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন কোসাইন্স এল এম এন যদি হয়, এক্ষেত্রে সেই সরল রেখার সমীকরণ হবে x minus x1 divided by L equal to y minus y1 divided by m equal to z minus z1 divided by n।
তাহলে যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা বুঝে নেব এটা এমন একটা সরল রেখা যেটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস a b c। আর এটা এমন একটা সরল রেখা যে সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন কোসাইন হচ্ছে l m n। This is the symmetrical equation of a straight line in terms of direction ratios. This is also a symmetrical equation of a straight line in terms of direction cosines. এখন মনে করেন x minus 1 divided by 2 equal to y minus 0 divided by 0 equal to z plus 1 divided by 5. এটার চেহারা এটার মতেও এটার মতেও। এখন আমরা কিভাবে বুঝবো এই সরল রেখাটা সিমেট্রিক্যাল ইকুয়েশন, নো ডাউট, ইন টার্মস অফ ডাইরেকশন রেশিওস নাকি ডাইরেকশন কোসাইনস বুঝবো কিভাবে? আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম কোন একটা সরল রেখার ডাইরেকশন কোসাইনস যারাই থাকবে তাদের বর্গের যোগফল কত হতে হবে? 1। এটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ ডাইরেকশন কোসাইনস অফ এ স্ট্রেট লাইন। এখানে দেখুন নিচে 2 0 5 এদেরকে বর্গ করার পর যোগ করলে যোগফল কি 1 আসে? 2 0 5 এদেরকে বর্গ করলে যোগফলটা কি 1 আসে? যেহেতু 1 আসে না তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে 2 0 5 এই সরল রেখাটার ডাইরেকশন কোসাইনস না। তাহলে দিস ইজ দ্য symmetrical equation of a straight line with direction ratios 2 0 5। কেউ কি বলতে পারবেন এই সরল রেখাটা কোন বিন্দু দিয়ে যায়? এই সরল রেখাটা কোন বিন্দু দিয়ে যায় কে বলতে পারবেন? 1 0 minus 1। 1 0 মাইনাস 1 দেখিয়েন, কারণ এটার সাথে আপনি তুলনা করবেন। আচ্ছা, যদি বলি x plus 0 divided by 0, y minus 1 divided by 1, z plus 5 divided by 0। আপনার নামটা কি যেন? একটু বড় করে বলবেন, আমি কানে কম শুনি। যে শিমানি, শিবানী, শিবানী আপা বলেন এই ইকুয়েশনটা সম্পর্কে আপনি একটু ব্যাখ্যা দেন। আপনি আমাকে এইভাবে বলতে পারতেন যে এটা এমন একটা সরল রেখার সমীকরণ যে সরল রেখাটা 0 1 মাইনাস 5 বিন্দু দিয়ে যায়, এখানে প্লাস 0 কিংবা মাইনাস 0 কোনো সমস্যা না। এটা এমন একটা সরল রেখা যে সরল রেখাটা 0 1 মাইনাস 5 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন কোসাইনস হচ্ছে 0 1 0। কেন ডাইরেকশন কোসাইনস? আমাদের হরগুলিকে বর্গ করার পর যোগ করলে 1 হয়, এই কারণে। এবার এটা এমন একটা সরল রেখা যে সরল রেখাটা 1 0 মাইনাস 1, আপনারা একটু আমার দিকে তাকাইতে হবে। এটা এমন একটা সরল রেখার সমীকরণ যে সরল রেখাটা 1 0 মাইনাস 1 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস হচ্ছে 2 0 5। এখন আমি যদি আপনাদেরকে বলি এই ইকুয়েশনটাকে এমন একটা ইকুয়েশনে ট্রান্সফার করুন
in terms of direction cosines. This is the symmetrical equation of a straight line in terms of direction ratios. এখন যদি আমি আপনাকে বলি transfer this equation into symmetrical equation in terms of direction cosines, কে পারবেন? এখন বুঝো 150 টাকা কোর্স ফি দিয়ে কিনে পড়তা যায় অনলাইন থেকে। এখন বুঝো ব্যতিক্রম প্রকাশনীর বই কত ইম্পর্টেন্ট। এখন বুঝাবো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই সমীকরণটাকে এমন আরেকটা প্রতিসাম্য আকারের সমীকরণে ট্রান্সফার করুন, রূপান্তর করুন, যেখানে ডাইরেকশন কোসাইন্স ইনভলভ থাকবে। এখানে তো ডাইরেকশন রেশিওস ইনভলভ করা আছে, কে পারবেন? উত্তর কিন্তু আমি গত ক্লাসে দিয়েছি। আমার জীবনের প্রথম 3 ডাইমেনশনাল জিওমেট্রি পড়াছিলাম আপনাদের সিটাং ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওরাই মূলত আমাকে বাধ্য করছে 3 ডাইমেনশনাল জিওমেট্রি শেখার জন্য। আর ভাই তখন তো আমি স্টুডেন্ট ছিলাম, এত কিছু বুঝতাম। তাদেরকে পড়ানোর জন্য আমাকে প্রচুর স্টাডি করতে হয়েছে। হ্যাঁ স্যার বলবো স্যার? সবচেয়ে মজার সাবজেক্ট হচ্ছে 3 ডাইমেনশনাল জিওমেট্রি। কে পারবেন? ভাই আপনি বলেন, ভাই আপনি বলেন, বলবো স্যার? একটু বড় করে বলেন, শব্দ শোনা যাচ্ছে কিনা বুঝলাম না। স্যার এটা a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তার জন্য একটু করতালি মারান তো। এই ছেলেটা অনেক আপনার নামটা কি যেন? মুনতাকিম স্যার। হ্যাঁ মুনতাকিম। আচ্ছা, আপনি কি আমার কাছে পড়তেন? না স্যার। আপনি কি অনার্স আমার কাছে পড়ছিলেন? না স্যার। আচ্ছা, গত ক্লাসে আপনাদেরকে শিখেছিলাম কোন একটা সরল রেখার ডাইরেকশন রেশিও যদি এ বি সি হয়, তাহলে ওই সরল রেখাটির ডাইরেকশন কোসাইন্স হবে এ ডিভাইডেড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল। মনে আছে? বি ডিভাইডেড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল, সি ডিভাইডেড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল। আপনাদের কি জানা আছে কিনা? গত ক্লাসে বললাম না? তাহলে আমরা আবার গ্রামারটা একটু শিখি। কোন একটা সরল রেখার ডাইরেকশন রেশিও যদি এ বি সি হয়, ওই সরল রেখাটার ডাইরেকশন কোসাইন্স হবে এ ডিভাইডেড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল, বি ডিভাইডেড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল, সি ডিভাইডেড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল, কিংবা মাইনাস এ ডিভাইডেড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল, মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল, মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল। কারো কোনো আপত্তি আছে? এবার আসুন, কোন একটা সরল রেখার ডাইরেকশন রেশিওস কে তাদের বর্গের যোগফল দিয়ে ভাগ করলে ডাইরেকশন কোসাইন্স পাওয়া যায়। শিখালাম না? কোন একটা সরল রেখার ডাইরেকশন রেশিওস এ বি সি যদি হয়, তাহলে তাদের বর্গের যোগফল দিয়া যদি ভাগ করি তাহলে ডাইরেকশন কোসাইন্স পাওয়া যায়। ভাই আপনি বুঝতে পারছেন? এই কথাটা কে কে বুঝেন না? হাত তুলুন। কোন একটা সরল রেখার ডাইরেকশন রেশিওস যদি এ বি সি হয়, তাহলে ওই সরল রেখাটার ডাইরেকশন কোসাইন্স বের করার ফর্মুলা
এ ডিভাইড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল কমা বি ডিভাইড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল কমা সি ডিভাইড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল। এই কথাটা থেকে আমরা সোজা ভাবে কথাটা বলতে পারি, কোন একটা সরল রেখার ডাইরেকশন রেশিওস গুলিকে যদি রুট ওভার তাদের বর্গের যোগফল দিয়া যদি ভাগ করি তাহলে ওই সরল রেখাটার ডাইরেকশন কোসাইন্স পাওয়া যায়। কার কোনো আপত্তি? তাহলে এবার 205 এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস, তার মানে এ বি সি, তাহলে তাদের বর্গের যোগফল দিয়া ভাগ করুন, তাদের বর্গের যোগফল দিয়া ভাগ করুন, তাহলে রুট ওভার 2 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তার মানে হচ্ছে রুট ওভার কত বলেন 29, এখানেও রুট ওভার কত 29, এখানে রুট ওভার 29। তাহলে এটা হয়ে গেল ডাইরেকশন কোসাইন্স, ডাইরেকশন কোসাইন্স, ডাইরেকশন কোসাইন্স। প্রমাণ দেখবেন, প্রমাণ দেখবেন। ডাইরেকশন কোসাইন যদি হয় নিশ্চয়ই তাদের বর্গের যোগফল কত হবে 1 হবে। তাহলে এটাকে বর্গ করুন যোগ এটাকে বর্গ করুন যোগ এটাকে বর্গ করুন 1 পাবেন। তার একটা একটু কোশ্চেন ছিল, পর্যন্ত কারো কোনো আপত্তি আছে কিনা? তার একটা কোশ্চেন ছিল, জি ভাই বলুন। এটা কি অনেকটা একক ভেক্টরের মতো, যে তাদের একক ভেক্টরের মান এক এক একক, তাহলে ওটার স্কয়ার করলে সম্পূর্ণটার মান 1 হয়? বুঝা যাচ্ছে না, আবার বলেন তো। অনেকটা স্যার একক ভেক্টরের মতো এটা, যে তার মান 1 হয়, তাহলে ওটাকে তার যদি ও মান আচ্ছা, দ্বারা ভাগ দেওয়া হয় অর্থাৎ আপনি বলছেন কোন একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে ওই ভেক্টরটার ইউনিট ভেক্টর পাওয়া যায়। জি স্যার, ওখানে তো ওইটা ওটার একটা মতো। ভেক্টর, এখানে তো আমাদের 3টা পার্ট, মানে এরকম, কিন্তু তো ডেফিনিশন সেম না। সেম তো না স্যার, এটা এমনি তো বলতেছি আর কি ভেক্টর এটার মান। আর এটা তো ভেক্টর না। জি স্যার। মনে রাখার কৌশলের জন্য ওইভাবে চিন্তা করতে পারেন, কিন্তু সেম মনে করতে চাই না। আচ্ছা, তাহলে আমরা এই সমীকরণ থেকে বুঝতে পারতেছি সরল রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে। স্যার আপনি বলেন তো দেখি এই সরল রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, এই সরল রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে। ওকে, এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস কত, এই সরল রেখাটার ডাইরেকশন কোসাইন্স কত। কোন একটা সরল রেখার ডাইরেকশন রেশিও যদি জানা থাকে, ডাইরেকশন কোসাইন্স বের করার পদ্ধতি, অর্থাৎ রুট ওভার তাদের বর্গের যোগফল দিয়ে জাস্ট প্রত্যেকটাকে ভাগ করে দিবেন। সুন্দর একটা গ্রামার। এতক্ষণ আমরা সিমেট্রিক্যাল ইকুয়েশন নিয়ে বক বক করলাম, এবার জেনারেল ইকুয়েশনে চলে যাচ্ছি। এদিকে তাকাবেন, যদি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, যেভাবে আপনি সুন্দর উত্তর দিলেন, এই সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায় যার ডাইরেকশন রেশিওস abc। এখন আমি যদি জিজ্ঞেস করি এই সরল রেখাটা কোন বিন্দু দিয়ে যায় এবং এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস কি কি, কে বলতে পারবেন? যদি বলতে পারেন 50 টাকা দেন। আর ভুল উত্তরের জন্য আমাকে 50 টাকা দিতে হবে, ভুল উত্তরের জন্য আমাকে 50 টাকা দিতে হবে। দেখছেন থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি কি মজার জিনিস। এখন আমি যে বইটা বের করতেছি ওখানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে চিত্র দিচ্ছি। স্টুডেন্টদের প্রাইভেটও পড়তে হবে না, প্রাইভেট এরকম করে পুরা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি ধরুন একটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টারে কত ডিজাইনের অঙ্ক আছে, আমি ওই অঙ্কগুলাকে বিভক্ত করে ফেলেছি গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 এইভাবে। গ্রুপ 1-এ প্রথমে ডেফিনিশন, তারপরে হচ্ছে ওই অঙ্কগুলির
রিলেটেড থিওরাম, তারপরে প্রতিজ্ঞা, তারপর আর যদি কোনো গ্রামার থাকে, এরপরে অঙ্ক সলভ করছি, এরপরে ওই গ্রুপ রিলেটেড এক্সারসাইজ। এবার গ্রুপ নম্বর 2 এভাবে করে প্রত্যেকটা অঙ্ক যেগুলা করে দিয়েছি, একাধিক মেথডে করে দিয়েছি, এবং প্রত্যেকটা অঙ্কের জন্য চিত্র ড্র করেছি। যদিও বা চিত্র সব ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, আপনাদের বোঝার জন্য চেষ্টা করতেছি। স্যার এটা কি মূল বিন্দু দিয়ে যায়? কোনটা ভাই? না, এটা যদি আমি শিখাচ্ছি, দেখুন। এখন তো পোলাপাইন শিখতেছে না, আগের স্টুডেন্ট গুলা খুব কোয়ালিটিফুল ছিল, অনেক কম্পিটিশন ছিল তাদের মধ্যে, শিখতে চাইতে হবে, পোলাপাইন শিখতে চাই না। আর ভাই আমিও তো অ্যানিউর স্টুডেন্ট, আমি শ্রীরাম কলেজের অনার্স। হ্যাঁ, বুঝলি? আচ্ছা, এখন এখন করতেছেন কেন? এটা কোনো কথা না। ম্যাথমেটিক্স, এই অনার্স মাস্টার্স এর ম্যাথমেটিক্স কে বিজ্ঞানের কি বলা হয় কে বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, মাদার বলা। না, মাদার বলে না, কুইন অফ সায়েন্স বলা হয়। ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ সায়েন্স, থিওরি অফ নাম্বার ইজ দ্য কুইন অফ ম্যাথমেটিক্স। থিওরি অফ নাম্বারকে ম্যাথমেটিক্স এর রানী বলা হয়, আবার ম্যাথমেটিক্সটাকে বিজ্ঞানের রানী বলা হয়। একটু এদিকে তাকাবেন, তাহলে এটা হচ্ছে একটা সরল রেখার জেনারেল ইকুয়েশন। নিশ্চয়ই তার ডাইরেকশন রেশিওস থাকবে, কোন না কোন একটা বিন্দু দিয়ে তো সে যাবে। তাহলে প্রথমে আমরা বিন্দু বের করতে শিখবো, বিন্দু। বুঝতে পারছেন? যদি বিন্দু নির্ণয় করতে চান, হয় এক্স এর মান, না হয় ওয়াই এর মান, না হয় জেড এর মান শূন্য ধরতে হবে। হয় এক্স এর মান, না হয় ওয়াই এর মান, না হয় জেড এর মান শূন্য ধরবে। আপনি বলেন কাকে শূন্য ধরবেন? এক্সটাকে। ওকে, সেটিং x equal to 0, then b1y plus c1z plus d1 equal to 0. আবার b2y plus c2z plus d2 equal to 0. আপনি যখন x এর মান শূন্য ধরলেন, তাহলে x এর পার্টটাতে আর এখানে থাকবে না, বাকিগুলি থাকবে, তাহলে এটা ইকুয়াল টু 0, বাকিটা ইকুয়াল টু 0, বা উপরেও বসাতে পারেন। এখন আমরা সমাধান করব। সমাধান করতেছি, y divided by z divided by 1 divided by। এই পদ্ধতিকে কোন পদ্ধতি বলা হয়? ইংরেজিতে বলা হয় দ্য মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন। আপনি অনেকগুলা পদ্ধতিতে সলভ করতে পারবেন। 1 নাম্বার দ্য মেথড অফ ইলিমিনেশন, অপনয়ন পদ্ধতি। 2 নাম্বার দ্য মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন, বাংলায় বলা হয় 8 গুণন পদ্ধতি, বজ্র গুণন বলতে যাই না। 3 নাম্বার হচ্ছে দ্য মেথড অফ সাবস্টিটিউশন, প্রতিস্থাপন পদ্ধতিতেও আপনি সলভ করতে পারবেন। আবার ম্যাট্রিক্স এর কনসেপ্ট ইউজ করেও পারবেন, নির্ণায়কে ক্র্যামারস রুল ইউজ করেও করতে পারবেন।
আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস এর কনসেপ্ট ইউজ করে করতে পারবেন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের বাই ইউজিং এলিমেন্টারি রো অপারেশন এই কনসেপ্ট ইউজ করেও করতে পারবেন। কত মেথড আছে, যাই হোক, তাহলে আমরা এটা বাদ দেব। তাহলে এখানে পাচ্ছি C1 D2 মাইনাস C2 D1, এটা বাদ D1 B2 মাইনাস D2 B1, এটা বাদ B1 C2 মাইনাস B2 C1। তাহলে সুতরাং এখানে আপনি y সমান পাচ্ছেন এই স্যারের কথা শোনা যায়? স্যার কথা শুনতে পাচ্ছি না। স্যার আপনার সাউন্ড আসতেছে না। ভাই, এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা জি স্যার। আচ্ছা, তো প্রশ্ন করতে পারেন, একটা সরল রেখার মধ্যে বা সরল রেখার উপরে কি একটা বিন্দু আছে? না, হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে। তো আপনি এক্স এর মান একটু 0 রিপিট করলে ধরে, ভালো হতো স্যার। এক্স এর মান 0 ধরে, ভাই শোনা যাচ্ছে এখন? জি স্যার। এক্স এর মান 0 ধরে বাকি দুইটার মান বের করবেন, এটা একটা পয়েন্ট। অথবা সেম প্রসেসে ওইদিকে তাকালে আপনার বইটা আমার লেখা, সেম প্রসেসে আপনি ওয়াই এর মান এরকম করে 0 ধরে তখন এক্স এবং জেড এর মান বের করবেন, এটা একটা বিন্দু। অথবা একইভাবে জেড এর মান 0 ধরে এক্স এবং ওয়াই এর মান বের করে এরকম একটা বিন্দু পাবেন, এটাও বিন্দু। সরল রেখাটা ওই বিন্দু দিয়েও যায়। কারো কোনো আপত্তি আছে? তাহলে আমরা এখন কি শিখলাম? কোন একটা সরল রেখার জেনারেল ফরম্যাটের ইকুয়েশন থেকে সরল রেখাটা যে বিন্দু দিয়ে পাস করে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করার পদ্ধতি শিখলাম। ভাই, আমি আপনাদেরকে লাইনটা দেখাইতে পারবো, আমি আপনাদের বাসায় গিয়ে পড়াইতে পারবো না। আপনারা আমার এই লেকচার শুনে বুঝে বাসায় প্র্যাকটিস করবেন। এবার হচ্ছে এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস কিভাবে বের করব, এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস কিভাবে বের করব, এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস কিভাবে বের করব। একটা সরল রেখার জেনারেল ইকুয়েশন যদি দেওয়া থাকে, একটা সরল রেখার জেনারেল ইকুয়েশন যদি দেওয়া থাকে,
একটা সরল রেখার জেনারেল ইকুয়েশন যদি দেওয়া থাকে, ওই সরল রেখাটির ডাইরেকশন রেশিওস এ বি সি এর মান কিভাবে বের করব? পদ্ধতি হচ্ছে পদ্ধতি হচ্ছে পদ্ধতি হচ্ছে এদিকে তাকাবেন। পদ্ধতি হচ্ছে ধ্রুবপদ আছে না, ধ্রুবপদ, ধ্রুবপদ ধ্রুবপদকে শূন্য ধরে নেবেন। শূন্য ধরলে আমরা দুইটা নতুন ইকুয়েশন পাচ্ছি। টু ফাইন্ড the direction ratios of the given line such that d1 equal to 0 equal to d2, আমরা কনস্ট্যান্ট টার্ম দুটাকে শূন্য ধরে নেব। ইকুয়েশন দুটা দাঁড়াই স্যার আবার সাউন্ড আসতেছে না। শোনা যাচ্ছে না। স্যার স্যার সাউন্ড আসতেছে না। না স্যার, আসতেছে না। সার্চ নেই। এবার আসছে স্যার। বললাম তো একটু পর আবার শেষ হয়ে যাবে। এই তো শেষ হয়ে গেল। শেষ করে দিচ্ছি। আজকে বেশিক্ষণ পড়ালাম না তোমাদের। আজকে জুলাই জুলাই দিবস। তাহলে যে সকল সংখ্যা এক্স ওয়াই জেড এর সাথে সমানুপাতিক, সে সকল সংখ্যাই হচ্ছে এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস। তাহলে এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস যদি আমাদের এ বি সি হয়ে থাকে, তাহলে সুতরাং এ সমান হচ্ছে b1c2 মাইনাস b2c1, বি ইকুয়াল টু c1a2 মাইনাস c2a1, আর সি ইকুয়াল টু a1b2 মাইনাস a2b1। তাহলে ডাইরেকশন রেশিওস তো আপনারা জেনে গেলেন। ডাইরেকশন কোসাইন্স বের করতে পারবেন? ডাইরেকশন কোসাইন্স বের করতে পারবেন? ডাইরেকশন কোসাইন্স বের করতে পারবেন? বলেন তো ডাইরেকশন কোসাইন্স কিভাবে বের করবেন? কালকেও বলেছি, একটু আগেও বলেছিলাম, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে ডাইরেকশন কোসাইন্স বের করার জন্য রুট ওভার তাদের বর্গের যোগফল দিয়ে ভাগ দিলে রেজাল্ট যা আসে তাই। আজকে টুকটাক এখানে সার্চ চলে গেছে, ওদের প্রবলেম হচ্ছে।
আমার জন্য একটু দোয়া করিয়েন, শরীরটা এত ভালো না। বুঝতে পারছেন? ওকে, থ্যাঙ্কস, বেস্ট অফ লাক, আপনাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওখানে তো বোধহয় সার্চ হয়। আসসালামু আলাইকুম। এগুলো একটু বাসায় পড়িয়েন। হ্যাঁ, আমরা কি বরিশালে করবো? বরিশালে করবো। এখন বাদ, এগুলো পড়িয়েন। আল্লাহ তো ঘরে আল্লাহ ও, কোনদিন না আমরা